আসসালামু আলাইকুম। শিশির মনিরের যে প্রপোজাল, এটা আমার কাছে মনে হয় যে একটা নতুন সংকট তৈরি করতে পারে। কারণ আমাদের সত্য কথা যেটা, সেটা হচ্ছে এবারে আমরা যেই রাজনৈতিক সংকটের মুখোমুখি, এখানে প্রধান কাজ হচ্ছে সমঝোতা। এখানে সংবিধান পড়ে, ধারা পড়ে এবং সব কিছু মিলিয়ে সমাধান বের হবে বলে আমার মনে হচ্ছে না। একটা জিনিস আমরা সবসময় বলি যে সংবিধান এবং বিপ্লব, আমরা সবসময় দেখি সংবিধান যখন ফেল করে বা সংবিধানকে যখন অমান্য করা হয় বা সংবিধানকে ব্যবহার করে যখন স্বৈরতন্ত্র চাপিয়ে দেওয়া হয়, তখন কিন্তু বিপ্লব বা অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়ে। আবার অভ্যুত্থান বা বিপ্লবের পরপরে আমরা দেখি যে আমাদেরকে আবার সংবিধানের কাছে ফিরে আসতে হয়। কারণ আমরা সমাধানটা কোথায় পাবো, কিভাবে আমরা শৃঙ্খলায় ফিরব, সেই জন্য আইন বা সংবিধানের কাছে ফিরতে হয়। আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এই যে ভুলটা আমরা বারবার বলছি যে আমরা ভুল করেছি, যে আমরা কেন আবার রাষ্ট্রপতির কাছে কিংবা আবার আমরা 106-এর কাছে গেলাম, আমাদের কাছে বিকল্প কিছুই ছিল না, বা আমরা এভাবেই অভ্যস্ত হয়েছি। আমার মনে পড়ে যে আমরা যখন সংস্কার কমিশন বা আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করছিলাম, তো একদিন আমি সাংবাদিকদের ব্রিফিং করার সময় বলেছিলাম যে আমরা যদি ফেল করি তাহলে আরেকবার গণ অভ্যুত্থান হবে। তখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমাকে পাশে ডেকে হেসে বলেছিলেন যে গণ অভ্যুত্থান কি এমন জিনিস যেটা ডেলি হবে? এটাও একটা ব্যাপার। রাজনীতিবিদরা যদি মনে করেন গণ অভ্যুত্থান 15, 17, 20 বছর পরে একবার হয়, সুতরাং অসুবিধা নেই, 15 বছর তো চালা যেতে পারবো। এখন দেখেন 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচন পেয়েছিলাম, কিন্তু নির্বাচনকে যখন জনরায়কে অশ্রদ্ধা করা হয়েছে, জনরায়কে বাস্তবায়ন করতে দেওয়া হয়নি, তখন গণ অভ্যুত্থানের পাপ মুক্তিযুদ্ধ হয়েছে। ইতিহাসগুলো আমরা ভুলে যাই 2 বছরের মধ্যে। আবার এটাও ভুলে যাই যে অবিসংবাদিত নেতার হাত ধরে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই নেতাকে কিন্তু 75-এ মানুষ অবসলিট করে দিয়েছে। এই যে অভ্যুত্থান পড়তে আমরা ভুল করি, ইতিহাস পড়তে আমরা ভুল করি, এই জিনিসগুলো আমাদের এখানে আলোচনায় খুব লাভ হবে কিনা জানি না, কিন্তু এগুলো আমরা স্মৃতিতে, ইতিহাসে আমরা লিখে রাখতে চাই, বলে যেতে চাই। আমি খুব অবাক হই আজকে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আজকে যে আমরা এই যে আপনারা দেখেছেন সংবিধান সংস্কার পরিষদটা কেন হলো, সেখানে কিন্তু আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। সমঝোতাটা কি? আজকে এখানে যদি আমার বন্ধু জোনায়েদ সাকি থাকতেন খুব ভালো হতো, ওনাকে খুব মিস করছি, খুব মিস করছি। কারণ উনি কিন্তু এটার একটা প্রবক্তা ছিলেন। গণপরিষদ হবে না পার্লামেন্টে সমাধান হবে, বিএনপি যাচ্ছিল পার্লামেন্টে সব সমাধানটা করবে। বলতে না বলতে আমাদের ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ চরিত্র এসে হাজির হয়েছেন, ওনাকে স্বাগত জানাচ্ছি। গুরু, আচ্ছা ঠিক আছে। তো কথা হচ্ছে পার্লামেন্ট এর কাজ কি, গণপরিষদের কাজ কি? আমরা সবাই জানি পার্লামেন্ট, আমাদেরকে যেটা জানানো হয়েছে বা আমরা যেটা আলোচনা করে ঠিক করেছি যে পার্লামেন্টের কাজ হচ্ছে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে, কিন্তু সংবিধান সংস্কার, সংবিধান আমূল বদলে ফেলতে পারে না। সেজন্যই কথা এসেছিল যে গণপরিষদ নিয়ে যেহেতু বিএনপির আপত্তি ছিল, সেহেতু আমরা একটা সমঝোতায় পৌঁছেছিলাম যে পার্লামেন্টটাকে যদি একই সাথে 2টা ক্যারেক্টার দেয়া যায়, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে তাকে যদি দায়িত্ব দেওয়া যায় একই ব্যক্তিকে বা একই প্রতিষ্ঠানকে, তাহলে এটা একটা আপাতত সমাধান হতে পারে। এবং এই সমঝোতার ভিত্তিতেই রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আমরা করেছি। এখন দেখেন বিএনপি কিন্তু এটা দাবি জানিয়েছিল যে একই দিনে নির্বাচন, এবং এনসিপি, এবি পার্টি সহ আমরা যারা ওই ঐকমত্য কমিশনে বিএনপির বিরাট বিরোধ ছিল, আমরা কিন্তু বিএনপির এই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, রাজি হয়েছি,
ঠিক আছে না? একটা আমরা রাজি হয়েছিলাম যে ঠিক আছে একই দিনে নির্বাচন। তাহলে আপনি তো এটা গ্রহণ করেছেন, আপনি তো গণভোটকে গ্রহণ করেছেন, আপনি তো এই ধরনের সংস্কার পরিষদকে গ্রহণ করেছেন, এখন এসে আপনি উল্টে যাচ্ছেন কেন? এটা তো অবাক হওয়ার কিছু নয়। কারণ আমরা হাড়ে হাড়ে প্রত্যেক পদে পদে দেখেছি যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছিল বারবার। আমরা সেখানে যুক্তি তুলে ধরে বলেছিলাম যে 31 দফায় আপনারা যা যা বলেছেন আমাদের ঐক্যমত্য কমিশন এবং সংস্কার পরিষদের প্রস্তাবে 31 দফার বাইরে কিছুই নাই, বরং 31 দফার ব্যাখ্যা বিশ্লেষণগুলো তুলে ধরা হয়েছে। আপনারা বলেছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, এই আমাদের সংস্কার কমিশনে সেটাই একটা বিলোপরেশন এসেছে। আপনারা বলেছেন যে সংবিধানকে সরকারকে কার্যকর সরকার করবেন, একদলীয় সরকার করবেন না, সেজন্য এখানে কমিটি প্রস্তাব দেওয়া হয়েছে। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে বিএনপি মনে মনে বুঝে নিয়েছেন তারাই ক্ষমতায় আসবেন এবং সেই ধারণা থেকেই তারা এই গণভোট, সংস্কার পরিষদ প্রত্যেকটি কাজে তারা বাধা দিয়েছেন। এখন কথা হচ্ছে সমাধান কি? আমি আবারও বলছি, সমাধান হচ্ছে সমঝোতা। এখানে ফাহিম মাসরুরা যে আয়োজনটা করেছেন এটাকে আরও সমৃদ্ধ করে আমাদের নাগরিক সমাজকে আরও শক্তিশালী করে আমি মনে করি যে আমাদের নাগরিক সমাজের নেতৃত্বে এবং জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন, জুলাই সংগ্রামে আমরা যারা অংশীদার ছিলাম, আমরা যারা জুলাই সনদ প্রস্তুতে ভূমিকা রেখেছি, স্বাক্ষর করেছি, আমরা সবাই সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি, ওনাকে একটা সমঝোতার প্রস্তাব দিতে পারি যে দেখেন জিদাজিদি করে কোনো লাভ নাই, রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে গিয়ে কোনো লাভ নাই, এবং আমরা সত্যিকার অর্থে ক্লান্ত। আমরা আরেকটি সংগ্রাম, লড়াই, গণ অভ্যুত্থান আমরা আপনাদের বিরুদ্ধে করতে চাইও না। কারণ আপনার রক্তের দাগ আমার শার্টে আছে, আমার রক্তের দাগ আপনার মাফলারে আছে। আমরা একসাথেই লড়াই করেছি, একসাথেই যুদ্ধ করেছি, একসাথেই সংগ্রাম করেছি, একসাথেই কারাগারে ছিলাম, একই হ্যান্ডকাফ ভাগাভাগি করে দুই হাতে পড়েছি। সুতরাং বাংলাদেশটাকে আমাদের বাঁচাতে হবে। এখানে যেটা বলেছেন যে নাগরিকদের প্রত্যাশা কি, নাগরিকরা আসলে একটু স্বস্তি চায়, নাগরিকেরা আমাদের কথা এবং কাজের মিল চায়। তো সেই জন্য আমি এখানে একটা সমঝোতার প্রস্তাব রাখছি। আমি মনে করি না জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হলে বিএনপির কোনো ক্ষতি হবে। জুলাই সনদের এমন কোনো ধারা নাই যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের আগামী দিনের রাজনীতিকে দুর্বল করবে। বরং জুলাই সনদ আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশের যাত্রা শুরুতে উদ্বুদ্ধ করবে, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা পথ দেখাবে। আমরা অতীতে কি ভুল করেছি, অতীতে আমাদের অনেক ব্যর্থতা আছে, অতীতে আমাদের অনেক ত্রুটি আছে, সব কিছুকে আমি মনে করি পেছনে রেখে আমরা সামনের দিকে এগোতে চাই। সেজন্য আমার সেই প্রস্তাবটি আমি দিচ্ছি এখানে, যে আমরা সকলে মিলে বিএনপির কাছে বলতে পারি যে আপনারা এই সমঝোতা প্রস্তাবটি গ্রহণ করুন, এবং এটার জন্য আমরা একটা সময় বেঁধে দিতে পারি। যদি সেই সমঝোতা প্রস্তাব ওনারা গ্রহণ না করেন, ওনারা যদি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন করে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু না করেন, তাহলে যে বিভেদটা হবে, এই বিভেদের দায় জনতার আদালতে আমরা সরকারি দলের উপর দিতে বাধ্য হব, এবং এরপর থেকে নতুন ধাঁচে, নতুন ধারায় আমাদের গণসংগ্রাম শুরু হবে, এবং এই গণসংগ্রাম বাংলাদেশকে নতুন একটা বিপ্লবের পথ দেখাবে, নতুন একটা বিপ্লবের পথে আমাদেরকে যেতে এবং নিতে বাধ্য করবে। এটাই মনে করি আমি একটা সমঝোতা, এবং এই সমঝোতার মধ্যে আমাদের সংগ্রামটা শুরু হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।